আজকে আমাদের আলোচনার জন্য প্রথম অধ্যায় আমরা নির্ধারণ করেছি, যেটির অধ্যায়টির নাম হচ্ছে মেট্রোলজির ধারণা গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রথম অধ্যায়ে যে সকল আলোচ্য বিষয়বস্তু আছে তার ভিতর থেকে আমরা শিক্ষার্থীদের যে সকল বিষয়ের উপরে সাধারণত একটু সমস্যা বেশি দেখা যায় এবং যে বিষয়গুলো অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য অপেক্ষাকৃত বেশি গ্রহণ করা উচিত, তার ভিতর থেকে এই বিষয়গুলো আজকের জন্য নির্ধারণ করেছি। মেট্রোলজির সংজ্ঞা, পরিদর্শনের ক্ষেত্রে প্রিসিশন, অ্যাকুরেসি এবং কস্টের মধ্যকার সম্পর্ক, কোসাইন এরর, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের উপর টেম্পারেচার, প্রেশার এবং অ্যালাইনমেন্টের প্রভাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিতে চেষ্টা করি আজকের সেশন শেষে আমরা কোন কোন বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে পারবো, অর্থাৎ সেশনের উদ্দেশ্যটি কি। আজকের সেশন শেষে তোমরা এই সকল বিষয়ের উপর ধারণা অর্জন করবে। মেট্রোলজি কি সে সম্পর্কে ধারণা পাবে। পরিদর্শনের ক্ষেত্রে প্রিসিশন, অ্যাকুরেসি এবং কস্টের মধ্যকার সম্পর্ক সম্পর্কে তোমরা কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে। কোসাইন এরর কি এবং কিভাবে ঘটে সেই সম্পর্কে বুঝতে পারবে। প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট এর উপর টেম্পারেচার, প্রেশার এবং অ্যালাইনমেন্টের প্রভাব সম্পর্কে অনুধাবন করতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের সেশনের উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নির্ধারিত সময়কে আমরা একটু এইভাবে বিভাজন করতে চাই যে প্রথম 5 মিনিট সূচনা বক্তব্য এবং পূর্ব পাঠের পুনরালোচনা, আলোচনার জন্য 20 মিনিট এবং সর্বশেষে প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 5 মিনিট। আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা গত সেশনে এই বিষয়গুলো উপরে আলোচনা করেছিলাম। তোমাদের টিপিসির উপর আমরা আলোচনা করেছিলাম। সেখানে অনেক কোশ্চেন থাকতে পারে, সাধারণত কোশ্চেন থাকার কথা না। ষষ্ঠ পর্বের শিক্ষার্থী হিসাবে সেখানে সি সম্পর্কে বলা হয়েছিল দুটো অর্থ, একটা হচ্ছে টোটাল ক্রেডিট আওয়ার এবং টোটাল ক্লাস সংখ্যা। তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়নের উপর নম্বর বিষয়ে বলা হয়েছিল। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আবার বলে রাখি যে আমরা যে বাড়ির কাজগুলো এখানে দিব, সেই বাড়ির কাজগুলো তোমরা নিশ্চয়ই খাতায় সুন্দর করে করবে এবং ইনস্টিটিউটে যখন ফিরবে তখন তোমাদের বিষয় শিক্ষককে দেখে সে নম্বরটি গ্রহণ করবে। আমরা বলেছিলাম মোট অধ্যায় সংখ্যা আমাদের সিলেবাসে আছে 12টি এবং সেই 12টি অধ্যায় আমরা আলোচনা করব এবং চেষ্টা করব। তারপর হচ্ছে বাড়ির কাজের কথা বলেছিলাম যে প্রত্যেকটি সেশন শেষে আমরা বাড়ির কাজ দিব এবং তোমরা সেটি করার চেষ্টা করবে। এটা ছিল হচ্ছে পূর্ব পাঠের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তাহলে বন্ধুরা, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা প্রথম আলোচনায় চলে যেতে চাই মেট্রোলজির সংজ্ঞা। মেট্রোলজির সংজ্ঞা বলতে আমরা কি বলতে পারি? দেখো তো, আমরা এইভাবে মেট্রোলজিকে সংজ্ঞায়িত করতে পারি কিনা। এবং সত্যিকারভাবেই মেট্রোলজি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এরকম যে পরিমাপকে বিজ্ঞানসম্মতভাবে জানার এবং শেখার বিষয়টি হচ্ছে মেট্রোলজি। পরিমাপকে বিজ্ঞানসম্মতভাবে, সায়েন্টিফিক্যালি পরিমাপ হচ্ছে একটি বিষয় এবং তাকে বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা আলোচনা করি, শিখি, কালচার করি, তবে সেটি হবে হচ্ছে মেট্রোলজি। এটি হচ্ছে একটি মেট্রোলজির পরিপূর্ণ সংজ্ঞা হিসেবে পরিগণিত হবে। কিন্তু প্রায়শই কিন্তু আমরা যতটুকু জানি এবং আলোচনা করি সেটা এরকম যে মেট্রোলজি হচ্ছে পরিমাপের বিজ্ঞান। মৌলিক কোনো পার্থক্য নেই, কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে যে মেট্রোলজির পরিপূর্ণ সংজ্ঞাটা হচ্ছে এই: বিজ্ঞানসম্মতভাবে পরিমাপকে, মেজারমেন্টকে যদি আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, পর্যালোচনা করা হয়, তবেই হবে হচ্ছে সেটি মেট্রোলজির আলোচনার বা আওতাভুক্ত। ঠিক আছে তো বন্ধুরা? এবারে আমরা একটু ছোট্ট একটি বিষয়, যেটি কিনা আমরা প্রায়শই দেখে থাকি, শুনে থাকি, বলে থাকি, সেই বিষয়ে জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে আমরা আমাদের মেশিনিং কার্যক্রম যে সকল জায়গায় ঘটে থাকে, আমাদের ইন্ডাস্ট্রিতে যে সকল জায়গায় এই পরিমাপ সম্পর্কিত বিষয় নেওয়া হয়, শিল্প কারখানায়, সে সকল জায়গায় এইরকম একটি টার্ম আমরা ব্যবহার করে থাকি। মাপজোপ নেওয়া হয়, কাজ করা হয়, আমরা সেখানে প্রায়শই ব্যবহার করি ইন্সপেকশন। কিন্তু বাস্তবে সেই কার্যগুলো কিন্তু মেট্রোলজির অন্তর্ভুক্ত। এগুলোকে কিন্তু মেট্রোলজি হিসেবে অভিহিত করা উচিত, কিন্তু আমরা সেগুলোকে অন্য একটি টার্ম বা টার্মিনোলজিতে অভিহিত করে থাকি, ইন্সপেকশন। এটা ইউজুয়াল একটি বিষয়, তোমাদেরকে জানার জন্য আমি জানিয়ে রাখলাম। এবার আবার চলে আসি মেট্রোলজির সংজ্ঞার আরেকটি অংশের সঙ্গে।
প্রথমেই বলেছি পরিমাপকে বিজ্ঞানসম্মতভাবে, তাহলে পরিমাপ কি সেটি কিন্তু আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। এখন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি পরিমাপ বলতে কি বোঝায়। পরিমাপ কিছুই না, যে কোনো একটি বস্তু বা পদার্থের কোনো একটি বৈশিষ্ট্যকে যদি আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় বা করি, এবং তা যদি অন্য একটি বস্তু বা পদার্থের সঙ্গে, অনুরূপ একটি বস্তু বা পদার্থের সঙ্গে তুলনা করতে পারি বা করা হয়, তবে সেই বৈশিষ্ট্যটাকে বলা হবে হচ্ছে পরিমাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো একটি উদাহরণ মনে মনে কল্পনা করো, তাহলে দেখবে তোমরা পরিমাপকে পরিপূর্ণভাবে বুঝতে পারছো। সেটাই হচ্ছে মেজারমেন্ট। আবারও বলি, পরিমাপ হচ্ছে কোনো একটি বস্তু বা পদার্থের কোনো একটি বৈশিষ্ট্যকে যদি আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি এবং তা অন্য একটি কোনো বস্তু বা পদার্থের সঙ্গে তুলনা করি, তবেই সেটি হবে পরিমাপ। এবং এই পরিমাপটি যা তুমি এখন মনে মনে কল্পনা করছো, যে কোনো আঙ্গিকে, সেটিকে যদি বিজ্ঞানসম্মতভাবে আমরা পর্যালোচনা করি, শিখি, বুঝাই, তবেই সেটি হবে হচ্ছে মেট্রোলজি। বন্ধুরা, আমরা সংজ্ঞায় শেষ করলাম, কিন্তু একটি বিষয় আমরা জেনে নিতে চাই যে মেট্রোলজির আওতা কতভাবে বিস্তৃত হতে পারে। আমরা ইন্ডাস্ট্রিতে মেট্রোলজিকে যেভাবে কাজ করি, সেটি কিন্তু আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি। এই ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি আসলে কোন বিষয়টুকুনিকে নিয়ে কাজ করে? সেটি হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন এবং পরিদর্শন কাজে ব্যবহৃত যে সকল পরিমাপ যন্ত্রাদি, তার যথাযথ কার্য উপযোগিতা নিয়ে এই মেট্রোলজির আওতাভুক্ত। মোটা দাগে আমি এখন তোমাদেরকে দেখানোর বা বলার চেষ্টা করছি এটাই, যে মেট্রোলজিকে মোটা দাগে তিনটি পর্যায়ে বা তিনটি ক্যাটাগরিতে বা তিনভাবে বিন্যস্ত করা যেতে পারে। প্রথম বিন্যাসটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি। বুঝতে পারলে তো? এর পরের যে বিষয়টি আসবে সেটা হচ্ছে সায়েন্টিফিক মেট্রোলজি। এটি কেমন বা এর আওতাটা কি? সেটা হচ্ছে মাপের আদর্শ একক সৃষ্টি, সংরক্ষণ এবং উন্নয়ন করা। মাপের আদর্শ একক সৃষ্টি, সংরক্ষণ, উন্নয়ন করা, এবং এই ধরনের কাজ করতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সৃষ্টি ও পরিচালনা করাও হচ্ছে এই মেট্রোলজির আওতাভুক্ত। কোনো একটি দেশে, কোনো একটি রাষ্ট্রে এই সায়েন্টিফিক মেট্রোলজি তারা এই কাজগুলো করে থাকে। লিগ্যাল মেট্রোলজি আরেকটি অংশ, যা কিনা এই দুটোকে একত্রিত করে তারা ভাবায় এবং আইনগত দিকগুলো পর্যালোচনা করে এবং তারা নিয়ন্ত্রণ করে। সেটা কি? মাপের বিভিন্ন যন্ত্রাদির সূক্ষ্মতা, সঠিকতা দেখভাল করে এবং উৎপাদন নিয়ন্ত্রণ, পরামর্শ প্রদান, পর্যবেক্ষণ করা এই মেট্রোলজির আওতাভুক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যেতে চাই পরের আলোচ্য বিষয়। সেটি হচ্ছে পরিদর্শনের ক্ষেত্রে প্রিসিশন, অ্যাকুরেসি এবং কস্টের মধ্যকার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এটা আলোচনা করতে চাই, আমাদের প্রথমেই একটু দেখে নিতে চাই এবং তোমাদেরকে আমি এই বিষয়টি একটু আলোকপাত করতে চাই তোমাদের সাথে। সেটি হচ্ছে প্রিসিশন বলতে কি বুঝবো, এবং তারপরেই আমরা দেখার চেষ্টা করব অ্যাকুরেসি বলতে কি বুঝবো। আমরা একটু দেখি তো প্রিসিশন বলতে কি বুঝায়। যে একাধিক মাপের পরিমাণ এবং তাদের নিজেদের সাপেক্ষে তারা কত কাছাকাছি আসে সে বিষয়টি, এবং তাদের মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ, যদি এটা আমরা করতে পারি তবে সেটাকে বলা হবে প্রিসিশননেস। এবং তার দুটো অংশ থাকতে পারে, দুটো নেচার থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে। সেটা হচ্ছে একটা প্রিসিশন অথবা নন প্রিসিশন। তাহলে কেমন হলো? অনেকগুলো মাপ আমরা গ্রহণ করলাম, সেই মাপগুলোর মধ্যে যদি তারা এমন মাপগুলোর অবস্থাটা যদি এমনভাবে আমাদেরকে সামনে প্রদর্শিত হয় যে তাদের নিজেদের মধ্যের বিষয়টি হচ্ছে কত কাছাকাছি মাপগুলো বা কত দূরবর্তী, এটা যদি হয় তাদের নিজেদের সাপেক্ষে, সেই তুলনামূলক বিশ্লেষণটা যদি আমরা করে বুঝতে পারি যে তারা খুব কাছাকাছি বা খুব দূরবর্তী, তাহলেই সেটাকে বোঝাবে হচ্ছে প্রিসিশননেস। আইদার সেটা হবে প্রিসিশন অথবা নন প্রিসিশন। ঠিক অনুরূপভাবে আমরা অ্যাকুরেসির বিষয়টাকেও সংজ্ঞায়িত করতে চাই। সেটা হচ্ছে একাধিক মাপের পরিমাণ। ঠিক আছে তো? অনেকগুলো মাপ নিলাম, মনে করা যাক একাধিক মাপ। এইবার আমরা বলতে চাই সেই মাপগুলোর সঙ্গে আমরা তুলনা করতে চাই কোনো একটি পূর্ব নির্ধারিত নির্দিষ্ট মাপের সাপেক্ষে এই প্রাপ্ত মাপগুলোর সঙ্গে আমরা তুলনা করব। কোনো একটি পূর্ব নির্ধারিত বা নির্দিষ্ট মাপের সাথে এই প্রাপ্ত মাপগুলোর আমরা পরিমাণকে তুলনা করব। করে যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করে দেখতে চাই তারা খুব কাছাকাছি বা খুব দূরবর্তী, তখনই আমরা বলতে চেষ্টা করব প্রাপ্ত মাপগুলো অ্যাকুরেট অথবা নট অ্যাকুরেট।
যদি খুব কাছাকাছি হয় তাহলে বলবো অ্যাকুরেট মাপ পেয়েছি, না হলে বলবো অ্যাকুরেট না। তাহলে প্রিসিশননেস বা প্রিসিশন এবং অ্যাকুরেসি বলতে আমরা নিশ্চয়ই একটি ধারণা পেয়েছি। এখন আমরা দেখতে চেষ্টা করব যে এরকম একটি উদাহরণ দিয়ে, মনে করা যাক যে 10 মিটার দৈর্ঘ্যের একটি রড আমরা মাপতে চাই। 10,000 পিসের রড তৈরির একটি লট থেকে আমরা এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করব। তৈরি করলাম 10,000 পিসের রডের একটি লট। সরবরাহ করার পূর্বে ইন্সপেকশন পর্যায়ে আমরা একজন ইন্সপেক্টরকে বললাম আপনি র্যান্ডমলি এটি মাপেন, মেজারমেন্ট করেন। উনি 5টি স্যাম্পল রড উনি মাপলেন, মেপে যে 5টি মাপ পেলেন উনি একটি টেবিলে সেটি সারিবদ্ধ করলেন, হয়ে গেল। ঠিক আবার খানিকক্ষণ পরে আবার 5টি রডকে উনি র্যান্ডমলি মেপে আবার সারিবদ্ধ করলেন। এই আমরা যে 5টি রডকে একবার মাপলাম, আবার 5টি স্যাম্পল রডকে আবার মেপে আরেকটি টেবিলে রাখলাম, তাহলে দুটো টেবিল পেলাম। আমার এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কোন টেবিলের মাপ প্রেসিশন প্রকাশ করতেছে এবং কোন টেবিলের মাপ অ্যাকুরেসি প্রকাশ করছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবে, আমরা কিন্তু এখন তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। সময় হচ্ছে 20 সেকেন্ড, আমি কাউন্ট ডাউন করব। ওকে, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 7, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 ওভার। ওকে, ধন্যবাদ। ঠিক তোমরা যারা মনে করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এটাই হবে। টেবিল 1 হচ্ছে প্রিসিশননেস প্রকাশ করছে, টেবিল 2 অ্যাকুরেসি প্রকাশ করছে। আমি একটি টেবিলের কথা তোমাদেরকে একটু অনুধাবন করিয়ে দিতে চাই। আমরা 10 মিটার দৈর্ঘ্য মাপতে চাচ্ছি, তাই না? খেয়াল করে দেখো টেবিল 2 এটাই প্রকাশ করছে। ঠিক মাপগুলো যা আছে তা 10 মিটার দৈর্ঘ্যের আছে অথবা তার কাছাকাছি আছে, এই জন্য এটাই হচ্ছে অ্যাকুরেসির জন্য এটি টেবিল 2কে উদাহরণ হিসেবে পরিগণিত করা হয়েছে। আর টেবিল 1 হচ্ছে প্রিসিশননেস, কারণ তারা 10 মিটার দৈর্ঘ্যের কাছাকাছি নেই, কিন্তু তাদের নিজেদের মাপের মধ্যে তারা খুব কাছাকাছি, এই জন্য এটা হচ্ছে প্রিসিশন উদাহরণ প্রকাশ করছে। ওকে, এখন তোমাদের কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন। একজন ইঞ্জিনিয়ার হিসাবে, একজন আমরা শিল্প কারখানায় আমরা যারা কাজ করব ভবিষ্যতে, বা আমরা যারা লার্নার আছি এই মুহূর্তে, তাদের কাছে বলতো এই উদাহরণের সাপেক্ষে আমরা কোন প্রিসিশননেসটাকে বেশি গুরুত্ব দিব না অ্যাকুরেসিটাকে গুরুত্ব দিব আমাদের লটকে বাঁচানোর জন্য? প্রিসিশননেস না অ্যাকুরেসি, কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি ডেজারেবল? শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করছো তো? চিন্তা করছো তো? চিন্তা করছো তো? দেখো তো এটা কিনা, সবার কাছে এটা অ্যাকুরেসি। যদি অ্যাকুরেসিটা না মেনটেন করতে পারি তাহলে লটকে বাঁচানো যাবে না এবং সেই লটটি অগ্রহণযোগ্য হিসেবে পরিগণিত হবে। ওকে, চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি নিচের চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করা যাক আমরা টেবিল 1 এবং টেবিল 2তে যা পেলাম তা আমরা এইভাবে চিত্রায়িত করলাম। সেটা হচ্ছে প্রিসিশননেস যেটা পেলাম সেটা হচ্ছে দুইভাবে, একটা তাই না, একটা মনে করা যাক প্রিসিশন এবং নন প্রিসিশন। তাহলে এই রোটাকে প্রিসিশন এবং এইটাকে হচ্ছে নন প্রিসিশন, এবং অ্যাকুরেসি যেটা মাপলাম সে দুইভাবে, এটা হচ্ছে অ্যাকুরেট এবং এটা হচ্ছে নট অ্যাকুরেট। তাহলে এরকম 4টা কোয়াড্রেন্ট পেলাম, 4টা বর্গক্ষেত্র বা 4টা খোপ পেলাম। তাহলে সেইভাবে যদি বিশ্লেষণ করি দেখা যাবে এইটা হচ্ছে নট অ্যাকুরেট এবং প্রিসাইজ, এইটা হচ্ছে অ্যাকুরেট এবং নট প্রিসাইজ। সেইভাবে তোমরা যদি একটু দেখতে চেষ্টা করো এই যে কোয়াড্রেন্টটি, এই কোয়াড্রেন্টটির ভিতরে যে মাপগুলো পড়েছে, যে স্যাম্পলগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম অ্যাকুরেট এবং প্রিসাইজ। তাহলে আমাদের এই 4টি কোয়াড্রেন্টের মধ্যে বলতো সব থেকে গ্রহণযোগ্য কোন কোয়াড্রেন্টের মাপগুলো গ্রহণযোগ্য হবে? নিশ্চয়ই তোমরা এখন সিদ্ধান্ত নিতে পারলা, যেহেতু একটু আগেই বলেছি অ্যাকুরেসিটা সবার ক্ষেত্রেই মোর ডিজারেবল। সত্যিকার ভাবেই তাই। আমাদের যাই আমরা বলি না কেন আমাদের কাছে এই চতুর্থ কোয়াড্রেন্টের বিষয়টি হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য। প্রিসাইজ এবং অ্যাকুরেটটাই হচ্ছে সত্যিকার ভাবে সবার কাছে গ্রহণযোগ্য।
বন্ধুরা আমরা এখন চলে যেতে চাই কষ্টের সঙ্গে সম্পর্ক দেখতে। খেয়াল করো, আমরা এই বিষয়গুলো যদি মেনটেন করতে চাই তাহলে কি ঘটবে? তোমাদের কাছে প্রশ্ন যে অধিক প্রিসিশন ইনস্ট্রুমেন্ট সংগ্রহ করতে চাই, তাহলে কি প্রয়োজন? চিন্তা করো, অধিক প্রিসিশন ইনস্ট্রুমেন্ট সংরক্ষণ করতে চাই তাহলে কি প্রয়োজন? অ্যাকুরেট মাপ গ্রহণের দক্ষতা অর্জন করতে চাই, অ্যাকুরেট মাপ গ্রহণে দক্ষ কারিগর নিয়োগ করতে চাই, শিল্প কারখানা নিয়মিত প্রিসিশন ও অ্যাকুরেসি বজায় রাখতে চাই। খেয়াল করে দেখো তো বন্ধুরা, প্রত্যেকটির জন্য আমাদের উত্তর কি এটা হওয়া উচিত না যে অধিক খরচ, অধিক বিনিয়োগ, অধিক বিনিয়োগ, অধিক খরচ। আমি প্রত্যেকটিকে কষ্ট যেহেতু আলোচনা করবো তাই কষ্ট শব্দ ব্যবহার করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক তাই আমরা এই সকল সম্পর্ককে এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে প্রকাশ করতে চাই, বুঝাতে চাই যে অ্যাকুরেসি এবং প্রিসিশননেসের সঙ্গে কষ্টের এরকম একটি দারুণ সম্পর্ক বিরাজমান। যখন অ্যাকুরেসি এবং প্রিসিশননেস আমরা বজায় রাখতে চাবো তখন কষ্টের সঙ্গে সম্পর্কটা এরকম থাকবে, এবং সেটাকে যখন আমরা ছেড়ে দিতে যাব, মেনটেন করতে চাবো না, তখন কষ্টের সঙ্গে সম্পর্কটা এরকম হবে। আশা করি তোমরা পরিষ্কার হয়েছো যে প্রিসিশন, অ্যাকুরেসি এবং কষ্টের মধ্যকার সম্পর্কটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই পরবর্তী আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কোসাইন এরর। কোসাইন একটি পূর্ণ রূপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইন, কস, ট্যান, সেক এই শব্দগুলো বিশেষ করে পরিচিত, যে তোমরা দেখতেই পাচ্ছ কস, তাই না? কিন্তু এর পূর্ণ রূপ হচ্ছে কোসাইন। আসলে এই যে কোসাইন, যেটা সংক্ষিপ্ত রূপ কস, আমি এখানে তোমাদেরকে বললাম, এটা তোমরা সব কিছুই জানো এই অবস্থায় এসে ষষ্ঠ পর্বের ছাত্র হিসাবে। কারণ কি, এগুলো তোমরা করে যেটা কিনা আমরা বলতে পারি ত্রিকোণমিতির একটি অনুপাতের থেকে চলে আসে। আসলে এই বিষয়গুলোকে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের সাপেক্ষে এগুলোকে বিশ্লেষণ করা হয়, হিসাব করা হয়, গ্রহণ করা হয়, বিবেচনা করা হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়। আমরা ঠিক ABC নামক একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এখানে বিবেচনা করতে চাই, এই আলোচনাকে ভিত্তি করে, এই আলোচনাকে সূত্র ধরে। এবং এখানে দুটো সূক্ষ্মকোণী ত্রিভুজ, দুটো সূক্ষ্মকোণ, একটা A একটা C, আমরা এই A সূক্ষ্মকোণটাকে বিবেচনা করতেছি। সেই সাপেক্ষে ACটা হচ্ছে অতিভুজ, যেটাকে H দ্বারা প্রকাশ করেছি আমি, এবং ABটা হচ্ছে ভূমি, যেটা L দ্বারা প্রকাশ করেছি। এবং যদি এই সূক্ষ্মকোণটাকে বিবেচনা করতে চাই তাহলে এই AC এবং AB যদি অতিভুজ এবং ভূমি হয়, তাহলে ABC সমকোণী ত্রিভুজকে যদি একটি ভেক্টর ত্রিভুজ হিসেবে আমরা বিবেচনা করি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমরা জ্ঞান থেকে যদি বিশ্লেষণ করি, তাহলে অতিভুজ ACর মানটাকে আমরা এই সূক্ষ্মকোণ A কোণ এর সাপেক্ষে, এবং এইখানে যদি আমরা কসকে বিবেচনা করি, অর্থাৎ অনুপাতকে কসকে বিবেচনা করি, তাহলে আমরা এই ভূমি এইটাকে, এই ভেক্টরটাকে পেতে পারি কস অফ অতিভুজ বা AC গুণন হিসাবে, তাই না? দেখো তো আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি কিনা। cos of A is equal to AB by AC, যেটা আমরা সবাই জানি, এবং ভূমি AB is equal to হবে হচ্ছে cos A into অতিভুজ AC। সব তোমাদের জানা নিশ্চয়ই, কিন্তু কেন এই সূত্রটিকে আমরা ব্যবহার করলাম, এবং ভূমি is equal to cos A অতিভুজ AC, এরকম একটি বিষয়। কারণটা হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে কোসাইন এরর। এরর শব্দটি পরে আসি, কোসাইন কেন ব্যবহার করা হচ্ছে সেটি, এবং এরর শব্দটি একটু পরে। বাম পাশের চিত্র থেকে একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো, আমি এখানে দেখিয়েছি যে মনে করা যাক আমরা মেট্রোলজির ভিতরে যেহেতু আলোচনাটি আমরা মাপতে চাই, L নামক একটি দৈর্ঘ্য, যেটাকে L0 দিয়ে আমি দেখিয়েছি। এবং প্রথম অবস্থায় এখানে একটা স্টিল রুল আমি স্থাপন করেছি, যেটা একদম সমান্তরাল অবস্থায় আছে। তাহলে যদি আমরা উলম্বভাবে আমরা সবসময় মাপ নিব বা নেই, এটা আমরা জানি, আমরা দেখছি, তাহলে L0 যে মাপটি টার্গেট ভ্যালু যদি কল্পনা করি বা বলি, তাহলে H0 যে মাপটি পাবো একদম সমান সমান পাবো। যে অবস্থায় আমি এখানে চিত্রে দেখিয়েছি, মাপটি হচ্ছে ঠিক কোনটা হচ্ছে A0, অর্থাৎ যখন কোণের মান দুটোর মধ্যবর্তী A0 0 ডিগ্রি, সেই অবস্থায় L0 মান যায়, H0 মান ঠিক তাই। ঠিক এই অবস্থায় যদি আমরা এই রুলারটাকে একটু কৌণিকভাবে স্থাপন করি, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, তখনই খেয়াল করে দেখো তো এখানে একটি কোণ তৈরি হলো, মনে করি 10 ডিগ্রি, মনে করি, বা যে কোনো কোণ হতেই পারে।
সঙ্গে সঙ্গে এইখানে রুলারের যে দৈর্ঘ্যটা সেটিকে একটু বৃদ্ধি পেয়ে গেল না? একইভাবে আরেকটু কোণকে বাড়িয়ে দিলাম, আমি এখানে 20 ডিগ্রি দেখিয়েছি, রুলারের দৈর্ঘ্য আরেকটু বৃদ্ধি পেয়ে গেল না? আরেকটু কোণকে বাড়িয়ে দিই, মনে করি 30 ডিগ্রি, তাহলে রুলারের দৈর্ঘ্য আরেকটু বৃদ্ধি পেয়ে গেল না? এই অবস্থায় রুলারের প্রকৃত দৈর্ঘ্য আমি এখানে মাপ যেটি পাবো, আর এইখানের যে ভেক্টরের সাপেক্ষে যে এই আনুভূমিক যে ভূমির মাপটি পাওয়া যাবে, সেটির মধ্যে কিন্তু একটু তফাৎ নিশ্চয়ই হবে এই সূত্রের মাধ্যমে, তাই না? কিন্তু প্রকৃত মাপ যখন 0 ডিগ্রি ছিল, তখন এইচের মাপ, এইচ জিরোর মাপ আর এল জিরোর মাপ কিন্তু সমান ছিল। তোমরা কি এখন বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে এরকম ভাবে আমাদের দক্ষতার অভাবে, পদ্ধতিগতর অভাবে, আমাদের 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 অসতর্কতার অভাবে এরকম কোনো অ্যালাইনমেন্টের ত্রুটি ঘটে যাবে, তখনই কিন্তু এই জাতীয় একটি ঘটনা ঘটবে যে প্রকৃত মাপ আমি যেটা নিচ্ছি টার্গেট ভ্যালুর সাপেক্ষে তার কিন্তু একটু বাড়তি কমতি ঘটে যাবে। সেই সাপেক্ষে আমাদের ইচ্ছাটা থাকবে এই ফর্মুলাটি ব্যবহার করে এই আনুভূমিকের মাপটা, ভূমির মাপটা আমরা গ্রহণ করব, বের করব, করে প্রকৃত মাপের সাপেক্ষে টার্গেট ভ্যালুর সাথে তুলনা করে দেখব যে তার তফাৎটি কতটুকু হয়। সেই যে তফাৎটুকু যতটুকু হলো সেইটাকে বলবো হচ্ছে একটি ত্রুটি। এবং সেই তফাৎটুকু যে বের করলাম, ভূমির মানটা যে বের করলাম, সেখানে একটি কজের ফর্মুলা ব্যবহার করেছি, কজ অনুপাতকে ব্যবহার করেছি। সেই জন্য এই ত্রুটিটি বের করার সাথে যেহেতু কজ ফর্মুলাটিকে ব্যবহার করেছি, তাই এখানে বলা হবে হচ্ছে কোসাইন এরর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যেতে চাই এই অবস্থায় যদি ভূমিকে এল দ্বারা এবং অতিভুজকে এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বিভিন্ন কোণের সাপেক্ষে এই ফর্মুলাগুলো বলতে পারি এবং কোসাইন এররকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এবং এখানে আমি প্রত্যেক বেলায় টার্গেট ভ্যালু এল কে এইভাবে প্রকাশ করেছি এবং প্রত্যেক বেলায় অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রাপ্ত কস ফর্মুলাকে ব্যবহার করে যে আমরা এল পাবো, সেটাকে আমরা L0 L10 ব্যবহার করছি, মাঝখানে টিল্ড প্রতীকটা ব্যবহার করেছি, যেটা কিনা কম বেশি হওয়ার সম্ভব হতে পারে বা হলেও হতে পারে, সেই কারণে সরাসরি মাইনাস চিহ্ন ব্যবহার করিনি। এটাই হবে কোসাইন এররের মূল ফর্মুলা। ধন্যবাদ বন্ধুরা, আমরা একটু সামনের দিকে এগোতে চাই। আমরা এখন চলে যেতে চাই প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের উপর টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের প্রভাব নিয়ে আলোচনা করতে চাই। যদি আমরা একটা দেখতে পাই, যে দেখতে চেষ্টা করি আসলে টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের কোনো পরিবর্তন কি কি কারণে ঘটতে পারে, যদি সেটা আমরা বুঝতে পারি তাহলে তার প্রভাবগুলো বা ফলাফলগুলো বুঝতে পারবো। সেই কারণে আমরা দেখতে চেষ্টা করি যে টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের পরিবর্তন কি কি কারণে ঘটতে পারে। দেখো তো বন্ধুরা, আবহাওয়ার তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের কারণে কি টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের পরিবর্তন হওয়া সম্ভব কিনা? একই সাথে ব্যবহারকারী শরীরের বাড়তি তাপমাত্রা এবং হাতের বাড়তি চাপের কারণে এটা হওয়া সম্ভব কিনা? আরেকটি কারণ অবশ্যই হতে পারে, সেটা হচ্ছে মনে করছে একটি যন্ত্রাংশ অনেকগুলো আলাদা আলাদা যন্ত্রাংশ নিয়ে তৈরি। দেখা যেতে পারে সেই বৃহৎ যন্ত্রের কোনো একটি বা একাধিক যন্ত্রাংশ এই কোনো একটি কাজের ক্ষেত্রে চলাচল করতেছে, সবগুলো চলতেছে না হয়তোবা। সেই যে এক বা একাধিক যন্ত্রাংশ স্লাইড করতেছে বা মুভ করতেছে বা রোটেট করতেছে, তাদের কারণে সেগুলো গরম হয়ে যেতে পারে, উত্তপ্ত হতে পারে, তাদের একের সাপেক্ষে অপরটির উত্তপ্ত হওয়ার কারণে মিস অ্যালাইনমেন্ট তৈরি হতে পারে, এই কারণে কিন্তু আর একটি গন্ডগোল হয়ে যেতে পারে। তারপরে হতে পারে যিনি কাজ করতেছে তার পদ্ধতিগত ত্রুটির কারণে, তার অসতর্কতার কারণে আরেকটি ত্রুটি হতে পারে। তারপরে সর্বোপরি হচ্ছে যে কোনো পর্যায়ে যারা ম্যানুফ্যাকচারিং করতেছে তাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা ত্রুটির কারণে হতে পারে। ইন্ডাস্ট্রিতে যারা ব্যবহার করতেছেন তাদের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ত্রুটির কারণেও আমাদের এই পরিবর্তনগুলো হতে পারে। যে কারণেই ঘটুক না কেন, আমাদের প্রভাবটি কি হতে পারে? আমরা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে কি পাই বা কি কাজ করব, সেটা হচ্ছে প্রিসিশন এবং অ্যাকুরেট মাপ পাওয়া যাবে না। যদি কিনা এই কাজগুলো বা পরিবর্তনগুলো ঘটে, তাহলে প্রিসিশন এবং অ্যাকুরেট, প্রিসাইজ এবং অ্যাকুরেট মাপ আমরা পাবো না, তাই না? যদি না পাই তাহলে কি হতে পারে? পরিদর্শন এবং উৎপাদন কাজ ব্যাহত হবে নিশ্চিতভাবেই। যদি পরিদর্শন এবং উৎপাদন কাজ ব্যাহত হয়, তাহলে সংরক্ষণ ব্যবস্থার মান বৃদ্ধি করতে হবে ওই বিষয়গুলোকে মেনটেন করার জন্য। একই সাথে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং পদ্ধতির উন্নয়ন খরচও বাড়াতে হবে। তোমরা কি মনে করো এটি কি একেবারেই সম্পর্কযুক্ত বিষয়? তো নিশ্চয়ই তাই। যদি এই দুটো করতে হয় তাহলে সামগ্রিক খরচ বৃদ্ধি পাবে। যদি সামগ্রিক খরচ বৃদ্ধি পায়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে মুনাফা হ্রাস পাবে। এটাই হচ্ছে টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের প্রভাব।
এই যে প্রভাবগুলো এবং কারণগুলো আমি বললাম, এর সঙ্গে আর অনেক যুক্তিসঙ্গত কারণ এবং প্রভাব থাকতেই পারে। তোমাদের বিবেচনায় অতিরিক্ত যে সকল যুক্তিসঙ্গত কারণ এবং প্রভাব থাকবে সেগুলো তোমরা বিবেচনা করবা এবং সেগুলো তোমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আসবা। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন চলে যেতে চাই প্রশ্নোত্তর অংশে। আশা করি তোমাদের এর ভিতর থেকে অনেক প্রশ্ন জন্ম নিয়েছে, হয়তোবা প্রশ্ন জন্ম নেয়নি, কিন্তু এটা একেবারেই সমীচীন নয়। নিশ্চয়ই তোমাদের অনেক প্রশ্ন জন্ম নিয়েছে। তোমরা কমেন্টসে সেই প্রশ্নগুলো দিয়ে দিবে, আমরা আগামীতে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কেউ কার্পণ্য করবে না, তবে মনে রাখবে বেশি বেশি পড়বে, বেশি বেশি জানার চেষ্টা করবে। একটি কথা আমি ওখানে দ্রুততার কারণে বলতে ভুলে গেছি, তোমরা জেনে রাখবে সিলেবাসের ভিতরে কিন্তু বলা হয়নি, কিন্তু তোমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে সেটি কিন্তু নিশ্চিতভাবেই তোমাদেরকে ফেস করতে হবে। সাইন এরর বলেও কিন্তু একটি এরর আমাদের আছে, যেটা সিলেবাসেতে বলা হয়নি, সেটিও কিন্তু আমাদেরকে জেনে রাখা উচিত। সময় এবং সুযোগ মতো তোমরা জেনে নিবে। কোসাইন এররটা ঘটবে হচ্ছে আমাদের, মনে করা যাক স্টিল রুল দিয়ে, স্লাইড ক্যালিপার্স দিয়ে, ডায়াল গেজ দিয়ে যখন আমরা মাপগুলো গ্রহণ করবো, সেক্ষেত্রে সাইন এরর কিন্তু এরকম অনেকগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোর ক্ষেত্রে সাইন এরর ঘটবে এবং ঘটা সম্ভব। দুটোর বেলায় কিন্তু একই রকম ওই ত্রিকোণমিতির ওই রেশিওগুলোই কাজ করবে। ধন্যবাদ বন্ধুরা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে দিতে চাই দুটো, প্রিসিশন এবং অ্যাকুরেসির মধ্যকার সম্পর্ক উদাহরণ ও চিত্রের মাধ্যমে তোমরা খাতায় সুন্দর করে লিখবে। এবং 2 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের হচ্ছে কোসাইন এরর কি সেটি সুন্দর করে বুঝিয়ে উদাহরণ সহ বর্ণনা করে খাতায় লিখবে। আমি এখানে তোমাদেরকে কোনো একটি সুনির্দিষ্ট উদাহরণ দেইনি। মনে করা যাক তোমরা ওইখানে আমি যেটা H0 দেখিয়েছি, H10 দেখিয়েছি, H20 দেখি, তোমরা সেখানে একটা নির্দিষ্ট মাপ দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ধরে একটা উদাহরণ তৈরি করে লিখে দিবে, তাহলে চমৎকার একটা উদাহরণ তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যথাযথ উদাহরণটি দিবে, একটা নির্দিষ্ট মাপ সরাসরি স্টিল রুল থেকে বা স্লাইড ক্যালিপার্স থেকে নিবে, তাহলে কিন্তু উদাহরণটি জুৎসই হবে। ধন্যবাদ বন্ধুরা। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি।